আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন আশা করছি। সকলে ভালো থাকুন, সুস্থতা কামনা করছি। এই ঋতু পরিবর্তনের সময় অনেক জ্বর, অসুস্থতা, ঠান্ডা লাগছে পরিবারের সদস্যদের, ছোট বাচ্চাদের তো অবশ্যই। আমাদের একটু সাবধানে থাকা বোধহয় খুবই দরকার। তো আমরা সেই সাবধানতাটুকু অবলম্বন করব। আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি আমি এক কাপ চা নিয়ে। এর সঙ্গে আজকের বিষয়ে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যারা ঢাকায় আমরা বিশেষ করে বসবাস করি, সব শহরেই আছে, ঢাকাতে বেশি, এবং বিশেষ করে রাত্রিবেলা যদি আমরা কোথাও থেকে আসি, বেশি রাত, বিশেষ বিশেষ কিছু রাস্তাঘাট আছে যেখানে মানুষ বিড়ম্বিত হয়, বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু যে বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়, যাদের কারণে বিড়ম্বনায় পড়তে হয়, তাদের অবস্থাটা কতটুকু অসহায় বা কতটুকু কষ্টের, সেটি বোধহয় আমাদের ভাবার দরকার। আমরা কখনোই ভাবি না, শুধু বিরক্ত হই বা এটি নিয়ে কথা বলি। বেশ কিছু জায়গায় দেখলাম এটি নিয়ে কথা হচ্ছে, আমার নিজেরও চোখে পড়েছে। এবং রাত্রিবেলা তো অবশ্যই একটু বেশি রাত হলে এটি দেখা যায়, অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। সেটি হচ্ছে ঢাকা শহরে যারা, যেসব নারী জীবী নারী যাদেরকে বলা হয়, অর্থাৎ নিজেকে বিকিয়ে যারা পেটের খাবার জোগাড় করে, সন্তানের ওষুধের ব্যবস্থা করে, লেখাপড়া শেখাতে চাইলে লেখাপড়া শেখায়, সেই সব নারীদের কাহিনী বেশ কয়েকদিন ধরে কিছু বিষয় চোখে পড়ছে। আসলে বিষয়গুলো কষ্টের তো অবশ্যই, কিন্তু কিছু উপসম্পদে হওয়া দরকার। কারণ দেখা যাচ্ছে যে এই সব নারীরা কিন্তু সকলেই যে এই পথে ইচ্ছে করে আসছে তা কিন্তু নয়। আমার ধারণা কেউই আসেনি, কিন্তু এই পেশা অর্থাৎ দেহ ব্যবসা, আমরা যাদেরকে খুব ভালোভাবে বলতে পছন্দ করি, পতিতা এবং আরও অনেকগুলি শব্দ আছে যেটি আমি বলতে চাইছি না। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমাদের ভদ্রলোক পুরুষেরা বা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক সময় কিন্তু তাদের সকল আপনজনকে, বিশেষ করে তার প্রেমিকাকে বা স্ত্রীকে বা আশেপাশের মানুষকে বা রাস্তায় চলা বা মানে যাতায়াতরত নারীকে এই বিষয়গুলো বলে গালি দেয়। তারা কিন্তু গালি দিতে কুণ্ঠা বোধ করে না। এবং তাহলে কত দুঃখের বিষয় এটি, যারা আমরা একটু ভেবে দেখা বোধহয় দরকার আমাদের প্রত্যেকেরই। এইসব নারীরা কেন এই পেশায় এসছেন, সেখানে যদি আমরা খোঁজ নিতে যাই, এই আদিম পেশা, অর্থাৎ যে পেশায় অন্য কোনো পুঁজি লাগে না, নিজের শরীরকে পুঁজি করেই যে সংসার বাঁচিয়ে রাখে। বেশ কয়েকদিন ধরে আমি কিছু খবর দেখলাম বা জানলাম, এটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, এবং আমি মধ্যপ্রাচ্যে কিছু নারীর খবরও জানলাম, সবার ক্ষেত্রে নয়। সেখানেও দেখা যাচ্ছে মেয়েদেরকে বাধ্য করা হয়েছে দেহ ব্যবসায় নিয়োজিত হতে। আরেকটি বিষয় দেখলাম, একটি সাক্ষাৎকার, যে একটি মেয়ে, এটা তো আমরা প্রায় পড়ি, জানি, দেখি, একটি মেয়েকে চাকুরির কথা বলে নিয়ে যায়, আসলে চাকুরি না, চাকুরি দেবে বলে তাকে বাধ্য করা হয় তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে। অর্থাৎ শারীরিকভাবে সেই মেয়েকে লাঞ্ছিত করা হয়, চাকরির তো প্রশ্নই আসে না, কারণ চাকরি দেওয়ার তারা কেউ নয়। এইরকমভাবে বিভিন্নভাবে মেয়েরা কিন্তু লাঞ্ছিত হচ্ছে এবং নিগৃহীত হচ্ছে। এবং নিগৃহীত হওয়ার ফলে দেখা যাচ্ছে এই সমাজ তো এইসবকে গ্রহণ করে না। অনন্যপায় হয়ে সেই নারীটি কিন্তু পথে নামে, অন্ধকারে নামে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অথবা সংসারের আরও মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এইসব নারীরা সামাজিকভাবে, আর্থিকভাবে, মানে শিক্ষা দিক দিয়ে, কোনো দিক দিয়েই পরিপূর্ণ নয়। পরিপূর্ণ বলতে, পরিপূর্ণ তো আমরা কেউই নই, কিন্তু একটা স্তরের নয় তারা। এই যে আদিম ব্যবসা, যে ব্যবসার কথা কিন্তু অনেক কাল আগে, কত বছর থেকে শুরু হয়েছিল, সেই আমরা যদি আম্রপালির কথা অনেকেই আমরা জানি, তখনও কিন্তু এই ব্যবসা, আম্রপালি যাকে যিনি পরিচিত, তিনিও কিন্তু অপূর্ব সুন্দরী একজন বনিতাই ছিলেন। তো এই যে বিষয়, সেই বিষয়টাকে আমরা জানি না, সামাজিকভাবে এটার একটা ব্যবস্থা হওয়া দরকার। কারণটা হচ্ছে কি,
পথে ঘাটে দেখা যাচ্ছে, আপনি যদি মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে রাত্রিবেলা ফেরেন, একটু রাত 10টা-11টা হলেই দেখবেন, বা যদি আপনার গাড়িটা দাঁড়ায়, তারা খেয়াল করে না, বা নারী থাকলে খুব একটা আসে না, পুরুষ যদি একা যায় বা বাইক যায়। এবং দেখা যাচ্ছে, একদিন আমি শুধু দেখার জন্যই দেখলাম, মানে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, দেখা যাচ্ছে যে পুরুষরা বাইকে করে আসছে, দরদাম করছে, এবং বাইকের পেছনে উঠে সেই মেয়েরা চলে যাচ্ছে। প্রত্যেকের মেয়ের মুখ বাঁধা আছে। এদের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়নি। আপনি ফার্মগেটের ওভারব্রিজ দিয়ে যদি যান, আপনি দেখবেন সেখানেও একই অবস্থা। এরকম আপনি যদি সোহরাওয়ার্দী উদ্যানের এদিকে যান, সেখানেও একই অবস্থা। এবং এই সব নারীদের কাহিনী যদি দেখেন, অনেকগুলো কেস হিস্ট্রি আমি দেখেছি বিভিন্ন সময়, সেখানে দেখা যায় যে কেউ হয়তো প্রেমিকের দ্বারা প্রতারিত হয়েছে, গ্রাম থেকে প্রেমিকের সাথে পালিয়ে এসেছে, প্রেমিক তাকে 2-4 দিন ভোগ করেছে, করে তারপরে বিক্রি করে দিয়েছে, তারপরে হাত বদল হচ্ছে, হাত বদল হয়ে একসময় সে পথে এসে পড়েছে, এবং সেভাবেই সে জীবিকা নির্বাহ করছে। অনেক সময় পুরুষ বিয়ে করছে, বিয়ের ফাঁদে ফেলে সেই সব নারীদেরকে নিয়ে আসছে বাবা মার কাছ থেকে, কারণ বিয়ে একটা পবিত্র বিষয়। বিয়ের ফাঁদে ফেলে বিয়ে করে নিয়ে এসে তারপরে এই শহরে সে নিজে আগে সেই মেয়েটির সঙ্গে শারীরিকভাবে তার তার সঙ্গে সম্পর্ক করছে, তারপর তার ইচ্ছে বা চাহিদা পূরণ হয়ে গেলে তখন সে তাকে বিক্রি করে দিচ্ছে। কারণ ওই দরিদ্র মেয়েটির পরিবারের মানুষ কিন্তু সেই পুরুষের কথায় বিশ্বাস করেছে। সে তার হয়তো বলেছে বাড়ি এখানে, সে এই করে সেই করে, সে ঢাকায় কাজ করে, তারপরে বিশ্বাস করেই কিন্তু মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? এটাই কিন্তু হয়। তো দেওয়ার পরে সে কিন্তু যখন তার স্বামীর সঙ্গে চলে এসেছে, তারপরেই এই ঘটনাগুলো ঘটেছে। আরও কি হয়েছে, আরও মর্মান্তিক আছে, যে বহু পুরুষ আছে, কারণ আমাদের ঢাকা শহরে যদি আপনি দেখেন, ভাসমান মানুষ কিন্তু অত্যন্ত বেশি। বস্তিগুলোর দিকে তাকালে, রাস্তাঘাটে বাচ্চাদের দিকে তাকালে, এই শিশুরাও কিন্তু এইসব নারীদেরই, এইসব পুরুষের, নারীদের চেয়ে আমি বলবো পুরুষের কাণ্ড জ্ঞানহীনতারই ফসল। এবং নারীর অসহায়ত্বের ফসল এইসব শিশুরা। আপনি নিজেই খেয়াল করে দেখবেন, রাস্তায় এইসব শিশুরা ঘুরে বেড়াচ্ছে, হয়তো কোনো জিনিস চাইছে, বা দুটো ফুল বিক্রি করছে, বা অধিকাংশ, আমি সবগুলো বলছি না, অধিকাংশ। তো মর্মান্তিক কেন বললাম, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো পুরুষ কি করছে, এক বস্তিতে থাকে, সেখানে কাউকে বিয়ে করছে, তার কিন্তু দেশেও হয়তো বউ আছে, তার বাড়ি হয়তো নোয়াখালী বা কুমিল্লা বা ময়মনসিংহে, কিন্তু সে বলছে হয়তো বরিশাল অথবা ফরিদপুর, অথবা ফরিদপুর বাড়ি, সে বলছে হলো ময়মনসিংহ। এইভাবে বিয়ে করে নিয়ে আসছে, বা বস্তিতেই বিয়ে হচ্ছে, থাকছে এখানে, এক বা একাধিক বাচ্চা হচ্ছে, তারপরে এখান থেকে ছেড়ে সে চলে যাচ্ছে, হয় বাড়ি ফিরে যাচ্ছে, সেখানেও তার ঘর সংসার আছে, ফিরে যাওয়ার পরে সে আর আসছে না, এদের খোঁজ রাখছে না, আবার হয়তো অন্য কোনো বস্তিতে এসে আবার কিছুদিন সে থাকছে, কারণ এখানে এসে সে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সঙ্গে জড়িত হচ্ছে, এবং সেখানে থাকছে, থাকার পরে সে আবার একটা বিয়ে করছে। এরকম ঘটনা কিন্তু ঘটিয়েই যাচ্ছে অমানবিকভাবে। এবং দেখা যাচ্ছে ওই নারী অনেক সময় সে বিভিন্ন কাজ করে চেষ্টা করছে বা নিজেকে বাঁচিয়ে রাখতে এবং সন্তানকে বাঁচিয়ে রাখতে, অনন্যপায় হয়ে তখন দেখা যাচ্ছে তারা রাস্তায় নামছে, এবং সন্ধ্যের পরই তাদের মুখটাকে বেঁধে সেজে গুজে খদ্দেরের আশায় থাকছে। এতে করে তার তো কষ্ট হচ্ছেই, এবং বিড়ম্বিত হচ্ছে কিছু পুরুষ যারা এই পথের পথিক নয়। এরা কিন্তু বোঝে, অনেক সময় ভুলক্রমে অন্য পুরুষকে তারা যখন অ্যাপ্রোচ করে, তখনই প্রবলেমটা তৈরি হয়, মানে সমস্যাটা তৈরি হয়, অর্থাৎ বিপত্তি ঘটে তখনই। সেই পুরুষ বিড়ম্বনায় পড়ে আর কি, বিড়ম্বিত হয়। তো তখন কি হয়, এবং এই নারীদের গল্প আমরা নাটকে দেখি, ছবিতে দেখি, উপন্যাসে দেখি, আমরা নিজেরাও জানি, এবং আমরা কিন্তু নারী হয়েও কিন্তু এই নারীদেরকে নিজেদের সংস্পর্শ থেকে দূরে রাখতে চাই। কিন্তু একবার কি ভেবে দেখি, আমরা কি ভাবছি যে এই পেশায় কেউ কি শখ করে আসে? শখ করে আসে না। এটা কোনো পেশা হতে পারে না। আমি জানি না কারণ কেন এইটাকে পেশা বলা হয়। আমার ধারণা পুরুষই এটিকে নাম দিয়েছে, কারণ প্রাচীন যুগে এইসব কলায়
মেয়েদেরকে পারদর্শী করে তোলা হতো। কারণ পুরুষ শাসিত সমাজে পুরুষ সবসময় চায় তার মনোরঞ্জন, এবং তার মনোরঞ্জন করতে যে ধরনের কাজ করলে সে তার ভালো লাগে বা সে খুশি হয়, স্বাভাবিকভাবেই মানে তার যেটা পেতে ইচ্ছা করে সেটা পায়, সেগুলোই সেই নারীদেরকে শেখানো হতো। সঙ্গে গান বাজনাও শেখানো হতো। এটি কিন্তু সেই চলে আসছে প্রাগৈতিহাসিক যুগ থেকেই, আমি বলবো সেই তখন থেকেই চলছে চলছে চলছে। হয়তো পরবর্তীতে ইতিহাস কখন লেখা হয়েছে, বিভিন্ন ঘটনা লেখা হয়েছে, কিন্তু এটা রয়েই গেছে। তার মানে কি? তার মানে শক্তিশালী, যে শারীরিকভাবে শক্তিশালী পুরুষ এখানে শারীরিকভাবে শক্তিশালী, প্রকৃতি তাকে শক্তিশালী করে গড়েছে, কিন্তু তার ইচ্ছাকে, তার লালসাকে অবদমন করতে সে শেখে নাই। যে শিখেছে, যে পুরুষ শিখেছে তার নেই কোনো কথা নাই, কিন্তু সে নারীকে তার কাজে লাগিয়েছে, তার বা তাদের কাজে লাগিয়েছে। এই বলে এটাকে পেশা বলে এটাকে আখ্যায়িত করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। এটা কি পেশা হয়? পেশা হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, বেশ অনেক বছর ধরেই শোনা যাচ্ছে এই পেশাতে পুরুষও এসেছে। বেশ কিছুদিন আগে দেখলাম যে মগবাজারের ওই মোড়গুলোতেও নাকি এইরকম ইয়াং হ্যান্ডসাম, অর্থাৎ সুপুরুষ এবং সুগঠিত পুরুষ তারা দাঁড়িয়ে থাকে, তাদেরকে নাকি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এইটি কি কতটুকু প্রয়োজন, নাকি বিলাসিতার কারণে? আরও একটি মজার ব্যাপার এখানে না বললেই বোধহয় নয়, সেটি হচ্ছে যে না মা তার সন্তানকে বাঁচানোর জন্য, বা যে মেয়েটি তার বাবা মাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য এই পেশার সঙ্গে কোনো না কোনো কারণে পথে এসে ছিটকে পড়ে এই পেশার সঙ্গে জড়িত হয়েছে, সে এই উপার্জিত মানে অর্থ সে তাদের জন্য খরচ করছে বা তাদের কাছে পাঠাচ্ছে। কিন্তু এখন যে বিষয়টি আরও মানে ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করছে, সেটি হচ্ছে যাদের এটি দরকার নাই সেরকম নারীও কিন্তু ইচ্ছে করে যুক্ত হচ্ছে। ইচ্ছে করে কেন যুক্ত হচ্ছে? তার প্রচুর পয়সা দরকার, তার বিলাস সামগ্রী দরকার, তার ভালো ভালো অ্যাক্সেসরিজ দরকার, মডার্ন এমিনিটিস দরকার। অর্থাৎ বিলাসের সংজ্ঞা যা, বিলাসিতার যে সর্বোচ্চ ভোগ করার যে প্রবণতা, সেটি বৃদ্ধি পেয়েছে। এবং খুবই শঙ্কার বিষয়, আমি সব কথা এখানে বলতে পারছি না, শঙ্কার বিষয় যে এমন ঘটনা ঘটছে যেটা সেই সব নারী বা সেই সব মেয়েরাও, প্রথমে তো আর অল্প বয়সী মেয়েরা, তারাও নারী, কিন্তু পূর্ণাঙ্গ নারী অর্থাৎ পরিণত নারী, পূর্ণাঙ্গ বলতে পরিণত নারী হয়ে ওঠার আগেই অনেকে কিন্তু এই কাজে যুক্ত হয়ে যাচ্ছে, শুধু ভালো পোশাকের কারণে, ভালো জুতোর কারণে, ভালো ব্যাগের ব্যবহারের কারণে। এগুলো সবই সে ব্যবহার করবে, ভালো একটি ফোন ব্যবহার করবে, সব কিছু মিলে, বা বিদেশে ঘুরবে, সব কিছু মিলিয়ে সেই পুরুষের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এটা বোধহয় আমাদের, আমি সমাজবিদ নই, আমি কিছু মেয়েদের নিয়ে কাজ করি, কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করেন, আমাদের মনে হয় এটি গবেষণার হচ্ছে না যেটা আমরা, প্রচুর হচ্ছে, কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি ব্যবস্থা, এই ব্যবস্থাটা করা দরকার। অনেকে বলে থাকেন যে যদি এই ভাসমান বা এই যারা পতিতা বলছি আমরা, যারা রূপ জীবিকার সঙ্গে জড়িত, অর্থাৎ পয়সার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, খদ্দেরকে সুখী করে, সুখ দেয়, শারীরিক সুখ দেয়, সেই সব মানুষদের নিয়ে কাজ করা, অর্থাৎ তাদেরকে, যারা ইচ্ছে করে আছে তাদের কথা আমি বাদই দিলাম, যারা বিড়ম্বিত হয়ে বিভিন্নভাবে নিগৃহীত হয়ে প্রতারিত হয়ে এই অন্ধকার জগতে এসে ঠাঁই নিয়েছে, তাদেরকে বোধহয় অনেকেই কাজ করতে চাইলে তাদের কাজের ব্যবস্থা বোধহয় আমাদের করা দরকার। এটি কিন্তু গভীরভাবে আমাদের ভাবতে হবে, কারণ প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে আছে, ছেলেদের যারা উঠতি বয়সের ছেলে আছে, যারা সংসারে, আমার কাছে এটা মনে হয়েছে রাস্তায় দেখে যে এই অল্প বয়সের ছেলে পেলে এদের তো অনেক কিউরিওসিটি থাকে,
এই কিউরিওসিটি থেকে তারা তো বিভিন্ন চিন্তা করতেই পারে, তাই নয় কি? বিভিন্ন চিন্তা করতেই পারে। এই সামাজিক, এখানে ধর্মীয়ভাবেও কিন্তু কথা বলতে হবে, যার যার ধর্ম থেকে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি, সেটি নারীকে মর্যাদা দিতে হবে। নারীকে যদি মর্যাদা না দিই, যত কথাই বলি, আমরা যত কথাই বলি না কেন, এর সুরাহা হবে না। প্রথমত, নারীকে ভোগের বস্তু হিসেবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ আমি প্রথমে বললাম চাকরি দেওয়ার কথা বলে নিয়ে এসে, এরকম কিন্তু অহরহ ঘটছে। এবং দেখা যাচ্ছে বস প্রমোশন দেওয়ার প্রলোভনে, অথবা বসের সঙ্গে বাইরে ট্যুরে না গেলে তার প্রমোশন হচ্ছে না, এবং সেই নারী বা সেই মেয়েটি প্রলোভিত হয়ে বসের কথায় সায় দিচ্ছে। দুঃখিত। তো এইরকম অবস্থা থেকেও আমার মনে হয় নারীরও এখানে ভূমিকা থাকতে হবে। নারীকেও সংযম অবলম্বন করতে। সংযম বলতে লোভ, অতিরিক্ত পয়সা বা অতিরিক্ত সব কিছু বিনিময়ে নিজেকে বিকিয়ে দিয়ে পেতে হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর পরিবারকে সচেতন হতে হবে। আমার মেয়ে বা আপনার মেয়ে, সেটি গ্রামের হোক, লেখাপড়া কম জানা হোক, সেই মেয়েটি কোথায় যাচ্ছে, বাবা মারও দায়িত্ব আছে। আপনি একটি ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, ছেলেটি কোথাকার, তার বাড়িঘর একটু খোঁজ নেবেন তো। মেয়েটি তো আপনার, আপনি পৃথিবীতে এনেছেন তাকে। এরকম ঘটনাই কিন্তু বেশি হয়, প্রেমিকের দ্বারা প্রতারিত, অথবা ধর্ষিত, অথবা স্বামী বিক্রি করে দেওয়া, এটার সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। প্রেমের নামে যারা, এখন মোবাইলের যুগ, খুব সহজেই একটা করে মোবাইল আছে, লেখাপড়া জানে না এরকম মেয়ের হাতেও মোবাইল আছে, ছেলের হাতেও আছে, অর্থাৎ অপর প্রান্তে বসে সে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাচ্ছে, কথা বলছে, একসময় মেয়েটি ঘর ছেড়ে বেরিয়ে আসছে। এরকম অনেকগুলো ঘটনা আমি জানি বেরিয়ে আসছে। কিন্তু সে মেয়েটি কেন ভাবছে না যে আমি কোথায় যাচ্ছি, আমি চিনি না তো কার সঙ্গে যাচ্ছি, তার সঙ্গে তো আমার সেই দেখাও নাই, এরকমই কিন্তু বিষয়। এবং দেখা যাচ্ছে তার লাশ পাওয়া যাচ্ছে পরে, গ্যাং রেপ হওয়ার পর তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের মনে হতেই পারে মরে সে বেঁচে গেছে, না হলে তার ঠাঁই হতো হয়তো যে সেই অন্ধকার গলিতে। কিন্তু এটা তো হতে পারে না। ওই মেয়েটির চোখে তো অনেক স্বপ্ন ছিল, ওই মেয়েটির তো পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়নি। এই সুন্দর পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার আছে। তার মানে মেয়েটিরও কিন্তু দায়িত্ব বা দায় আছে, এবং পরিবারের দায়িত্ব আরও বেশি। মেয়েটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, সেটিকে জানতে হবে। কাকে বিয়ে দিচ্ছি, কার সঙ্গে বিয়ে দিচ্ছি, আমরা যে কোনো কথাই কেন বিশ্বাস করে নিই, এটি আমাদের প্রধান সমস্যা অধিকাংশ মানুষের ক্ষেত্রে। সবাই করে যে তা নয়, অধিকাংশ মানুষই করে থাকে। এখান থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে না যদি আসতে পারি আমরা, তাহলে এই সমস্যার সমাধান কিন্তু হবে না, দিন দিন বেড়েই যাবে। আমি বলবো না যে একেবারেই সমস্যার সমাধান হবে, সমস্যাটা কমে আসতে পারে, কিছুটা হলেও কমে আসতে পারে। কিন্তু আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই সমস্যা কখনোই কমবে না। দিন দিন আমার একটু ঠান্ডা লেগে গেছে। দিন দিন আমরা আধুনিকতার নামে যা করছি, সেখানেও বোধহয় একটু নিয়ন্ত্রণের দরকার। এখানেও বাবা মাকে ভেবে দেখতে হবে যে বন্ধুত্বের নামে আমার ছেলে মেয়ে কী করছে, কতটুকু তাদের বন্ধুত্বের জন্য করা যায়, কোথায় যাওয়া যায়, সেটিও কিন্তু আমাদের ভেবে দেখার বিষয়। কথা শুরু করেছিলাম ঢাকা শহরের পতিতাদের নিয়ে, অর্থাৎ অন্ধকার গলির মানুষদের নিয়ে, নারীদের নিয়ে। আমি নারীদের নিয়েই বলেছি। আমরা পথে ঘাটে সবারই অভিজ্ঞতা কম বেশি আছে, এবং নিজেও যদি আপনি ফার্মগেটের ওভারব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করেন বা এই ধরনের জায়গায় যদি হাঁটাহাঁটি করেন, আপনাকেও এসে কিন্তু প্রপোজ করবে, প্রস্তাব দিবে। এরকম ঘটনা বহু আছে। হয়তো আপনি অফিস থেকে ফিরছেন বা কাজ থেকে ফিরছেন, যেখানেই হোক, বা বাজারে গেছেন, বা যে কোনো কাজে প্রয়োজনে আপনি বেরিয়েছিলেন, ফিরছেন, যেই সন্ধে হয়ে গেছে বা একটু রাত হয়েছে, 9টা-10টা বেজে গেছে, তখনই এইসব মানুষ কিন্তু আপনাকে বিভিন্নভাবে কথা বলতে থাকবে। আসুন আমরা এই দিকটা বোধহয় গভীরভাবে ভেবে দেখার
সময় এসেছে আমরা ভাবি। ভালো থাকুন, সেই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে, আরও এক কাপ চায়।